সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা নিন। শুরু করছি আমাদের সাপ্তাহিক সমসাময়িক বিষয় অনুষ্ঠান প্রসঙ্গ। এটির বাংলা স্টুডিও থেকে সরাসরি অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ। যারা অনুষ্ঠান দেখছেন, আপনারা জানেন যে আমরা এই অনুষ্ঠানটি প্রতি সপ্তাহে সমসাময়িক বিষয় নিয়ে কথা বলে থাকি। আমাদের আজকের বিষয় কীট বাহিত রোগ, বাংলাদেশ প্রেক্ষাপট। আপনারা জানেন যে আমরা যে কয়েকটি রোগের সঙ্গে পরিচিত, যেমন ম্যালেরিয়া অথবা গুটি বসন্ত, পরবর্তীতে ডেঙ্গি এবং সর্বশেষ একটু জিকা ভাইরাসের কথা আমরা শুনে আসছি এবং আমরা পত্রপত্রিকায় এবং বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়াতে আপনারা দেখে আসছেন। এইসব রোগের উৎপত্তি কোথায়, কিভাবে সারা বিশ্বে ছড়িয়ে যাচ্ছে, এই বিষয়ে আমরা কথা বলবো। সঙ্গত কারণে আমাদের স্টুডিওতে এই মুহূর্তে উপস্থিত আছেন একজন বাংলাদেশ সরকারের প্রাক্তন সচিব সৈয়দ মারগুম মোর্শেদ এবং একজন পরিবেশবিদ এন্ড এন্টোমোলজিস্ট ডক্টর মঞ্জুর চৌধুরী। আপনার দুজনকে অনুষ্ঠান আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমরা একটু আগে বলছিলাম আমি কীট বাহিত রোগ নিয়ে আমরা কথা বলবো। ডক্টর মঞ্জুর চৌধুরী, আপনি এই নিয়ে বেশ গবেষণা করেছেন, আপনার বিভিন্ন লেখা আছে, ভিডিও আছে, আমরা দেখেছি। তো এই বিষয়ে নিয়ে আমরা কথা বলবো। আর ডক্টর সৈয়দ মারগুম মোর্শেদ, আপনি সচিব হিসেবে অনেকদিন কাজ করেছেন, বিশেষ করে পরিবেশ নিয়ে আপনি কথা বলেছেন। সঙ্গত কারণে আমরা এইসব বিষয় নিয়ে আজ কথা বললাম। দর্শক, আপনারা যারা এই অনুষ্ঠান নিয়মিত দেখে থাকেন, আপনারা আপনাদের টেলিভিশনের পর্দায় যে নম্বরগুলো দেখবেন, এই নম্বরে আমাদের সঙ্গে এই বিষয়টি নিয়ে কথা বলার যদি কোনো কিছু থাকে, আপনাদের পরামর্শ, আপনাদের মতামত থাকলে জানাতে পারেন। আমি প্রথমে সৈয়দ মারগুম মোর্শেদ আপনার কাছে আসছি। আমি যে রোগের গুলো কথা বললাম, কীট বাহিত রোগগুলো, এগুলো বাংলাদেশ যেমন ডেঙ্গির কথা বলেছি, ম্যালেরিয়ার কথা বলেছি, গুটি বসন্ত, যেহেতু অবশ্যই এখন গুটি বসন্ত আমাদের কোথাও নেই, এটা পুরো নির্মূল করতে সক্ষম হয়েছে বাংলাদেশ সরকার। সে প্রেক্ষাপটে এই বাংলাদেশের এটা কি ধরনের সিচুয়েশন এখন আছে এই সব রোগের? ধন্যবাদ নুরুল ইসলাম। আমাদের পৃথিবীটা ক্রমশ ছোট হয়ে আসছে। আগে যে দেশগুলো অনেক দূরে মনে করতাম, সেগুলো আমাদের কাছে চলে এসছে। এখন পৃথিবীটা হয়ে গেছে ওই মার্শাল ম্যাকলুহান যাকে গ্লোবাল ভিলেজ বলেছিলেন, সেই গ্লোবাল ভিলেজ। এখন পৃথিবীর যে কোনো জায়গায় কিছু হলে সেটার প্রভাব অন্য জায়গায় পড়ে। আমরা গত বছর শুনলাম যে প্রথম যে জিকা ভাইরাসের কথা দক্ষিণ আমেরিকায়, পরে পশ্চিম আফ্রিকার গানাতে। আমরা মনে করলাম যে অনেক দূরে, কিন্তু কিছুদিন পরে দেখা গেল ওই জিকা ভাইরাসের আক্রান্ত হয়েছেন ফ্লোরিডায় আমেরিকান নাগরিকরা। ফ্লোরিডার টাম্পায় অনেক বাংলাদেশি মানুষ বাস করেন, তারা আমাদের দেশে আসেন। জিকা তারপরে কিছুদিন পরে দেখা গেল সিঙ্গাপুরে তো আমাদের সবসময় আসা যাওয়া আছে। এছাড়া আরেকটা কীটবাহিত রোগ, মশাবাহিত রোগ, চিকেনগুনিয়া, সেটা এখন ভারতবর্ষের রাজধানীতে ওটা অনেক লোক আক্রান্ত হয়েছে। প্রায় 10,000-এর মতন কেস রিপোর্টেড হয়েছে এবং 15-16 জন মানুষ মারা গেছেন। এখন আমাদের দেশে কিন্তু আগে ডেঙ্গি ছিল না। ডেঙ্গিও একটা মশাবাহিত রোগ, কিন্তু ডেঙ্গি আসে আমাদের এই প্রতিবেশী রাষ্ট্র থেকে। ডেঙ্গি আসে, ডেঙ্গি এখন আমাদের দেশে নিয়মিতভাবে হয়। তো চিকেনগুনিয়াও আসতে পারে, জিকা ভাইরাসও আসতে পারে। আমাদের দেশে ওই ইয়েলো ফিভারের কোনো ঘটনা ঘটেনি জানা মতে, কিন্তু তারপরে এখন পৃথিবী ছোট হয়ে এসছে। এখন পূর্ব আফ্রিকাতে, দক্ষিণ আফ্রিকাতেও বাংলাদেশি নাগরিকরা যাচ্ছে, তারাও নিয়ে আসতে পারে এবং এই মশার মাধ্যমে এই ভেক্টর বর্ন ডিজিজ, এই অসুখগুলো আমাদের দেশে চলে আসতে পারে। মানে মানুষ বাহিত আর কি, মানুষ এবং এখানে মানুষ এবং কীট, এই দুইটা মিলে। আর কীটের মধ্যেও মশাটা হলো দি প্রিন্সিপাল ক্যারিয়ার, আর এই ব্যাপারে দ্য প্রিন্সিপাল এনিমি আমাদের অফ দ্য হিউম্যান রেস। ধন্যবাদ ডক্টর সৈয়দ মারগুম মোর্শেদ। ডক্টর মঞ্জুর চৌধুরী, যেটা আমরা শুনছিলাম যে ডেঙ্গুর কথা বললো, চিকেনগুনিয়ার কথা বলছি, জিকার কথা বলছি, আপনি এই বিষয় নিয়ে বেশ গবেষণা করেছেন, কিছু স্যাম্পল আপনি নিয়ে কিছু কাজও করেছেন। তো সেই প্রেক্ষাপটে এই যে এক মহাদেশ থেকে আরেক মহাদেশে যে এই যে বিস্তৃত হচ্ছে এগুলা, তা এইটার কি ধরনের, এটা কি বাংলাদেশের জন্য খুব সিরিয়াস কিছু? যদি হয় তাহলে এটা কি ধরনের ট্যাকল করা যাবে, কিভাবে? প্রথমেই আমি ওই আপনার ভূমিকাতে যে গুটি বসন্তের কথা বলেছেন,
গুটি বসন্ত বা স্মল পক্স এটা 1974 সারা পৃথিবী থেকেই বিলুপ্ত হয়ে গেছে, এবং এটা কোনো কীট পতঙ্গ বাহিত রোগ ছিল না। এই জিনিসটা দর্শকদের সুবিধা। আর যে রোগগুলি যেটা কীট পতঙ্গ বাহিত বা ভেক্টর বাহিত যে রোগ, সব কীট পতঙ্গ কিন্তু আপনার রোগ ছড়ায় না। কিছু কিছু কীট আছে যেগুলি রোগ ছড়ায়, তাদেরকে আমরা ভেক্টর বলি। এর ভিতরে প্রধান যে রোগটা সেটা হচ্ছে কিন্তু ম্যালেরিয়া, অ্যানোফিলিস মশা দ্বারা আপনার সংক্রমিত হয় এক মানুষ থেকে আর এক মানুষে। তারপরে আছে ডেঙ্গি, আছে আপনার চিকুনগুনিয়া, আছে আপনার জিকা ভাইরাস সাম্প্রতিককালে যেটা মানে আলোচিত খুব বেশি করে হচ্ছে। তো এইখানে এই সংক্রমণ প্রক্রিয়াটা সম্বন্ধে যদি একটু সাধারণভাবে বলা যায় যে এগুলি কিন্তু কিছু রোগের যে জীবাণু, কিছু আছে আপনার ভাইরাস, কিছু আছে ব্যাকটেরিয়া, কিছু নেমাটোডও থাকতে পারে, যেমন আপনার ফাইলেরিয়াসিস গোদ রোগ, সেটা কিন্তু নেমাটোড। এখানে তিনটা এলিমেন্ট, একটা হচ্ছে ভেক্টর মশা বা অন্যান্য কীট, সংক্রমক কীট, আর একটা হচ্ছে ভাইরাস বা প্যাথোজেন, আর একটা হচ্ছে ভিকটিম মানুষ। এই তিনটা যখন পূর্ণ হয় তখনই কিন্তু এই রোগের সংক্রমণটা লোকালি বা এক জায়গায় ঘটতে পারে। আপনি ধরুন মানুষ আছে, আপনার সংক্রমণকারী কীটও আছে, কিন্তু ভাইরাসটা নাই, সেখানে কিন্তু হবে না। এখন এই সাম্প্রতিক সময় গত কয়েক দশকে বিমানের মাধ্যমে মানুষ কিন্তু বেশ এক দেশ থেকে আরেক দেশে স্বল্প সময়ের ভিতরে চলে যেতে পারছে। তারপরে যে ভাইরাসটা বা ব্যাকটেরিয়াটা সে নিয়ে আসতে পারছে, এবং লোকালি যদি সেই মশা কিংবা কীটটা গ্রো করতে পারে তখন কিন্তু আপনার এই রোগটা বেশ ছড়ায় পড়তে পারে। যেমন ডেঙ্গু বা ডেঙ্গি, এই ডেঙ্গির যে ভাইরাসটা, এই ভাইরাসটা কিন্তু বাংলাদেশে আসে প্রথম, যেটা ডিটেক্ট হয় 1964-এ। তখন এটাকে কিন্তু ঢাকা ফিভার বলা হতো, তখনও কিন্তু ডেঙ্গি হিসাবে এটাকে আইডেন্টিফাই করা হয়নি। এখন আপনার এটার যে ভেক্টর, যে মশা দ্বারা এটা সংক্রমিত হয়, সেটা হচ্ছে এডিস ইজিপ্টাই। এডিস অ্যালবোপিক্টাসও করে, তবে এডিস ইজিপ্টাই নামক যে মশাটা আছে, এই মশাটা আপনার এটার সংক্রমণের প্রধান কারণ। বর্তমান এই বছরে প্রায় গতকাল পর্যন্ত শুধু ঢাকা শহরেই প্রায় 4,3953 জন রোগী পাওয়া গেছে যারা ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছে, কেস রিপোর্টেড হয়েছে। কিন্তু আমরা জানি যে অনেক রোগী আছে যারা হাসপাতালেও যান না, সাধারণ আপনার ফিজিশিয়ানের কাছে যে চিকিৎসা নিয়ে আসছেন, এর বাইরেও রোগী আছে। এবং আরো যে কয়েকটা রোগের কথা বলা হলো, যে চিকুনগুনিয়া বাংলাদেশে পাওয়া গেছে বলে রিপোর্টেড হয়েছে আগে। এটার কি প্রভাব বাংলাদেশে খুব বেশি, না এখনো এটা ধরা যায় নাই কোনটা? এটার প্রভাব কি, এখানে যে এখন পর্যন্ত খুব একটা বিরাট একটা প্রভাব নাই, কিন্তু চিকুনগুনিয়া রোগটা ডেঙ্গু রোগের মতোই। সেখানে অস্থি সন্ধিতে বা জয়েন্টে খুব ব্যথা হয়। সিম্পটম গুলো কি ধরনের? সিম্পটম আপনার জ্বর, র্যাশ, ভমিটিং, এ ধরনের। যেহেতু আমরা আর এটা বিশেষ করে ব্যথা জয়েন্টস গুলোতে বিশেষ করে ওই হাঁটুর জয়েন্ট আর শোল্ডার জয়েন্টসে সাংঘাতিক ব্যথা হয়। ইনফ্যাক্ট চিকুনগুনিয়া রোগটার প্রথমে পাওয়া গেছে আফ্রিকা মহাদেশে। সে সময় ওদের একটা লোকাল ল্যাঙ্গুয়েজ কমিকন্ডি ভাষায় চিকুনগুনিয়া কথার মানেই হচ্ছে যে কুকড়ে যাওয়া, বেঁকে হয়ে যাওয়া। সেই থেকেই চিকুনগুনিয়া নামটি। জিকাও তো আমরা দেখেছি যে আফ্রিকান কান্ট্রি থেকেই তো আমরা শুনেছি, আমেরিকার কথা আপনি বলছিলেন যে ওটা ওই অ্যামাজন ডেল্টাতেও দেখা গিয়েছে, আবার এখানেও ওয়েস্ট আফ্রিকাতেও দেখা যায়, নাইজার ডেল্টাতেও দেখা যায়। উগান্ডাতে 1947-এ ফার্স্ট এটাকে ডিটেক্টেড হয়েছে, তার আগে থেকেই ছিল, কিন্তু ফার্স্ট ডিটেক্টেড হয়েছে জিকা ভাইরাসে 1947-এ। তারপরে ধীরে ধীরে এটা ক্যারিবিয়ান এবং সাউথ আমেরিকান কান্ট্রিজ গুলিতে ছিল। গত 2 বছরে এটা বেশ কেইমান আইল্যান্ড, তারপরে আরো কয়েকটি ফ্রেঞ্চ। আচ্ছা, এই জিকা ভাইরাসের কথা আমরা বলে আসছি, যে যেহেতু এর সিমটমটা কি ধরনের, এটা কি ডেঙ্গুর মতো নাকি না চিকুনগুনিয়া, মানে কি ধরনের এটা বুঝতে পারবো? ইনফ্যাক্ট আমাদের যেহেতু আমাদের দেশে এতটা প্রভাব হয় নাই বা আসে নাই, আমরা বলছি এই ব্যাপারে এটা কি ধরনের? জিকা ভাইরাসের সিমটমটা বেশিরভাগ ক্ষেত্রে জিকা ভাইরাসের সিমটম হচ্ছে অ্যাসিমটোমেটিক, অর্থাৎ কোন সিমটমই বোঝা যায় না, লক্ষ্য করা যায় না। সামান্য কিছু জ্বর
ব্যথা এ ধরনের কিছু কিছু দেখা যায়, কিন্তু এটার জন্য কিন্তু জিকা ভাইরাস সবচেয়ে বেশি ভয়াবহতা আনে না। জিকা ভাইরাসের সবচেয়ে ভয়াবহতা হচ্ছে কি, প্রেগনেন্ট ওমেনরা যদি এই ভাইরাস দ্বারা ইনফেক্টেড হয়, তাহলে দেখা যাচ্ছে যে তাদের যে চাইল্ডের ভিতরে একটা রোগের কথা বলা হয় মাইক্রোসেফালি। মাইক্রোসেফালি হচ্ছে যে মাথা খুব ছোট হয়ে যায় এবং তাদের অনেক রকমের নিউরোলজিক্যাল প্রবলেম হয় ওই বাচ্চাদের। এটা নিয়েই কিন্তু সবচেয়ে বেশি লোকজন, এই যে আপনার যে রিও ডি জেনেরিওতে ব্রাজিলে যে অলিম্পিক হলো, সেখানে কিন্তু অনেকে যেতে চায়নি। আরেকটা সমস্যা হচ্ছে কি, যে এটা সেক্সুয়ালি ট্রান্সমিটেড হয়, কিন্তু এটা যে ভাইরাসটা কিন্তু সহজে চলে যায় না। আরেকটা কাজ পরে এই ভাইরাসটা গুলেনবারি সিনড্রোম বলে একটা নিউরোলজিক্যাল ডিজিজ আছে, সেটা কিছুটা ভয়াবহ, তাতে নিউরোলজিক্যাল অনেক প্রবলেম হয়। সুতরাং সেই জন্য এই জিকা ভাইরাসটাকে নিয়ে লোকজনে খুব বেশি চিন্তিত এবং 80টার মতো দেশে অলরেডি ছড়িয়ে পড়েছে। সিঙ্গাপুরে আপনার প্রায় 100টার বেশি রোগী পাওয়া গেছে, তার মধ্যে আনফর্চুনেটলি 14 জনই পাওয়া গেছে বাংলাদেশি। বাংলাদেশেও জিকা ভাইরাসের অস্তিত্ব ধরা পড়েছে চিটাগাংয়ের এক রোগীর মাধ্যমে। এবং আরো বেশি কমপ্লিকেটেড হচ্ছে এই কারণে, জিকা ভাইরাস যে মশাটা সংক্রমণ করে সেটা হচ্ছে এডিস ইজিপ্টাই, এই ডেঙ্গুর আপনার যে বাহক, ডেঙ্গু রোগের যে সংক্রমক কীট, সে একই কীট এই জিকা ভাইরাসও করে, আবার চিকেনগুনিয়াও করে। সুতরাং আমাদের যদি একটা মশাদের মধ্যে, কীট পতঙ্গের মধ্যে যদি একটা কমন এনিমি থেকে থাকে, সেটা হচ্ছে ওই এডিস ইজিপ্টাই। এই এডিস ইজিপ্টাই দমনের জন্য কিন্তু যখন ফার্স্টে বাংলাদেশে এই ডেঙ্গু রোগটার বেশ ব্যাপক আকারে ধরা পড়লো 1999-এ 2000-এ, তখন কিন্তু আপনাদের এই এটিএন বাংলায় মুন্নিশা এবং আপনিও একটা প্রোগ্রাম করেছেন, তারপরে আপনার মাসুদ কামাল জনকণ্ঠের, এরা একটা ব্যাপক যে একটা কার্যক্রম পরিচালনা করেছে, যার ফলে ডেঙ্গু রোগের জন্য, ডেঙ্গু রোগ এখন হয় কিন্তু কেস ফ্যাটালিটি বা মৃত্যু কিন্তু অনেকটা। তাই আমরা এখন প্রস্তুত ডেঙ্গির ব্যাপারে, কিন্তু এখন জিকা ভাইরাসকে নিয়ে পৃথিবীর বিভিন্ন জায়গায় সত্যিকার আতঙ্ক ছড়িয়ে গেছে এবং আতঙ্কের কারণও আছে। আমার মনে হয়, যেটা মঞ্জুর বলল, আমাদের কিছু এক শত্রুকে চিহ্নিত করতে হবে। এখন এই ছোট্ট মশা, এই কিন্তু একটা আমাদের কিন্তু এটা মানুষের জন্য একটা মস্ত বড় শত্রু। এখন এনসেফালাইটিস, ফাইলেরিয়া, ম্যালেরিয়া, ইয়েলো ফিভার, চিকেনগুনিয়া, ডেঙ্গি, আর এখন জিকা ভাইরাস, এইগুলোর বাহক হলো মশা। আমার মনে হয় আমাদেরকে পরিকল্পিতভাবে, সায়েন্টিফিক ভাবে আমাদেরকে উই হ্যাভ টু রেজিস্ট এই ইনসেক্টটাকে, ওয়েজ ওয়ার, সায়েন্টিফিক ওয়ার এগেনস্ট সাচ ইনসেক্টস। এখন পুনা, মুম্বাই, এখানে কিন্তু ওখানকার যে মিউনিসিপ্যাল কর্পোরেশন, তারা নোটিশ দিচ্ছে তোমরা চাইলে বাড়িতে এসে আমরা স্প্রে করে দিব, ফগিং করে দিব। আমাদের দেশে ফগিং হয়, স্প্রেইং হয়, কিন্তু ভুল সময়। আমরা এই যে লার্ভাসাইড করি না, এইটাই সময় লার্ভা মেরে ফেলার। অক্টোবর মাস থেকে মশার উপদ্রবটা বেশি শুরু হয়, তার একটু আগে সেপ্টেম্বর মাসেই আমরা যদি মঞ্জুর এই ব্যাপারে আরো ভালো বলতে পারি। কিন্তু আমার যেটা বলা হল কি, আমাদেরকে উই হ্যাভ টু প্ল্যান আ ওয়ার, আর আমাদেরকে দরকার একটা ন্যাশনাল পলিসি রিগার্ডিং ভেক্টরবর্ন ডিজিজেস। এই যে কীটবাহিত যে অসুখগুলো, সেগুলোর ব্যাপারে আমাদের ন্যাশনাল প্রিপেয়ারনেস। আর আমাদের যেটা বললো, আমাদের শুধু হাসপাতালগুলো না, হাসপাতালগুলোতে বিশেষ করে প্রাইভেট ক্লিনিক, তারাও কিন্তু গভর্নমেন্টকে, পাবলিক হেলথ অথরিটিজদেরকে জানায় না কি কি কেস হয়েছে। আমাদেরকে আমার মনে হয় প্রাইভেট প্র্যাকটিশনারদের জন্য বাধ্যতামূলক করা উচিত, নোটিফাই করা গভর্নমেন্টকে যে একটা ধরা পড়েছে এই এতগুলো ডেঙ্গি কেস বা এতগুলো চিকেনগুনিয়ার কেস আমাদের এই সপ্তাহে ধরা পড়েছে। ধন্যবাদ আপনাকে ডক্টর মঞ্জু। একটা ব্যাপারে, এই যে আলাপগুলো আমরা আলোচনা করলাম, যে করছি, যে এই ইয়েগুলো আছে, খারাপ দিকগুলো আছে, তো এইগুলোকে কন্ট্রোল করার জন্য কি ধরনের অ্যাপ্রোচ
গ্রহণ করা উচিত বলে মনে করি? যেহেতু আপনার একজন সেফওয়ে কন্ট্রোল একটা ডিপার্টমেন্ট আপনার আছে, যেখানে আপনি গবেষণা করে থাকেন এসব ইয়ে নিয়ে, এবং আমরা দর্শক আমরা অবশ্য ভিডিও দেখাতে পারছিলাম না, আমরা ভিডিও দেখেছি বেশ কিছু এ নিয়ে গবেষণা হয়েছে, ডক্টর মঞ্জু নিজে করেছেন। তো সেই প্রকার কি ধরনের অ্যাপ্রোচ নেওয়া উচিত করা যেতে পারে যেখানে এটা কন্ট্রোলে আনা যায়? যেহেতু এটা মানুষ বাহিত, আমরা বলছি কিট বাহিত, কিন্তু আপনি বলছিলেন যে যখন লোকজন খুব সহজেই এক দেশ থেকে অন্য দেশে যাচ্ছে, হয়তো এর ভাইরাস বহন করছে, তো এরা কি ধরনের কন্ট্রোল করার কি ধরনের করা যেতে পারে সরকারের পক্ষ থেকে এবং বেসরকারি যারা অর্গানাইজেশন তাদের পক্ষ থেকে কি ধরনের অ্যাপ্রোচ নেওয়া উচিত? এখানে তিনটা এলিমেন্ট আছে, সরকারি এলিমেন্ট আছে, বেসরকারি এলিমেন্ট আছে, এবং সাধারণ পাবলিক বা রেসিডেন্ট যারা, তাদের কিন্তু একটা বিরাট সচেতনতার জন্য তারাও অনেকটা তাদের দায়িত্ব বলছেন, দায়িত্ব আছে। আগে যেমন আপনি বলতেছিলেন যে অক্টোবর থেকে মশাটা শুরু হয়, রাইট, এটা কিন্তু বেশ কয়েক বছর আগে এটাই ছিল। শীতের সময় শুরুতেই আপনি ধীরে 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 মশা বাড়তে থাকে, এবং যখন আপনার মার্চ এপ্রিলে ঝড় বাদল শুরু হলে মশা কমে যেত। এটা ছিল কিন্তু কয়েক বছর আগের ব্যাপার। তখন এই যে মশাটার কথা বলছেন সেটা ছিল কিউলেক্স কুইনকুই ফ্যাসিয়েটাস মশা, মশা বলতে যেটাকে আমরা বুঝি। কিন্তু এখন যেটা হয়েছে যে বর্ষার সময়, বর্ষার প্রারম্ভ থেকে শুরু হয়, এপ্রিল মে থেকে শুরু হয় এডিস মশার উপদ্রব। এডিস মশা কিন্তু আপনার এই যে বর্ষাকালটা ধরেই আপনার এদের সংখ্যা বাড়তে থাকে। এবার এই যে আপনার ডিজি হেলথের এন্টোমোলজিস্টরা এপ্রিলের মার্চের শেষে এবং এপ্রিলের ফার্স্ট উইকে, অর্থাৎ প্রি মনসুন একটা সার্ভে করছে। সেই সার্ভে দেখা গেছে ঢাকা শহরের বেশ কয়েকটা অঞ্চলে এডিস মশার সংখ্যার ব্রুটো ইন্ডেক্স 20 উপরে ছিল। অর্থাৎ ব্রুটো ইন্ডেক্স হচ্ছে যে এডিস মশার সংখ্যাটা কতটুকু আছে। 20কে বলা হয় ক্রিটিক্যাল লাইন, অর্থাৎ এটার উপরে গেলেই বুঝতে হবে যে এখানে কন্ট্রোল মেজার নিতে হবে, অর্থাৎ সেটা হলো গুরুত্বপূর্ণ। এর নিচে থাকলে কম। 60 পর্যন্ত তারা পেয়েছে কিছু কিছু অঞ্চলে, যেখানে আপনার এই বর্ষার শুরুতেই এডিস মশার সংখ্যা, শুরুর আগেই এডিস মশার সংখ্যা এত ছিল। তারপরে কিন্তু আর তারা কোনো সার্ভে করতে পারে নাই, কোনো সরকারি বেসরকারি কোনো সার্ভে হয় নাই। কিন্তু এই যে ডেঙ্গুর সংখ্যা থেকে বোঝা যায় যে এডিসের সংখ্যা এখন বেশ আছে। আবার প্রতিটা বাড়িতে যদি প্রতিটা লোকের জন্য যদি একটা করে এডিস মশা থাকে, তাহলেই কিন্তু ওদের সংক্রমণটা ওরা ওইভাবে মেনটেন করে যেতে পারে। এখন ব্যাপারটা হচ্ছে কি, যে এই যে সার্ভেলেন্স করাটা, এই সার্ভেলেন্সটা কিন্তু সাধারণ পাবলিকে করতে পারবে না। এটা দায়িত্ব কিন্তু মূলত সরকারি হিসেবে ঢাকা সিটি কর্পোরেশন দেয় এবং অন্যান্য সিটি কর্পোরেশনের, তাদের সেই ফ্যাসিলিটিস খুব একটা নাই, যার ফলে তারা বুঝতে পারে না যে কোন কোন জায়গায় এই কোন সময় কখন কোথায় এডিস মশার সংখ্যা বাড়ছে। আমাদের ইন্টারভেনশন করা দরকার। এখন ইন্টারভেনশনটা কি? ইন্টারভেনশনটা হচ্ছে যে পাবলিককে জানানো যে তোমার এখানে যদি আশেপাশে পানি জমে থাকে তাহলে সে পানিটাকে ফেলে দাও, 5 দিনের বেশি পানি রাখা যাবে না, তারপরে সব জায়গায় পরিচ্ছন্ন রাখতে হবে। এবং যেমন আমরা দেখেছি যে টায়ার টিউবে পানি জমা থাকলে হয়তো কলসের মধ্যে পানি 5 দিন বা 7 দিন পর থেকে, সেটা চেয়ে বেশি এখন দিল্লিতে বলছে যে দিল্লিতে ডেঙ্গির এটা রাস্তার যা ফেটে গেছে, রাস্তার ফুটপাথ ফেটে গেছে, সেখানে পানি জমে আছে। সেইটাই কিন্তু ব্রিডিং গ্রাউন্ড হয়েছে। দিল্লিতে এখন রিসেন্টলি আইডেন্টিফাইড যে রাস্তার ক্র্যাকস আর ফুটপাথের পেভড ফুটপাথ, পাকা ফুটপাথের ক্র্যাকস যেখানে, সেইটা হয়ে গেছে এই এডিস বোথ ইজিপ্টায় আর মানে যেখানে প্রজনন করতে পারে আর কি, ওটাই একটা ব্রিডিং গ্রাউন্ড হয়ে গেছে। তো আমাদের কি এইটা আগে যে বাড়ির ভেতরে কি গাছ বা টায়ার কি ফুলের টব, এখন বিশেষ করে এই যে পাবলিক রোডস, পাবলিক পেভমেন্টস, এইগুলোতে যে ক্র্যাকস, এইগুলোতে যে ক্রেভিসেস, সেগুলোতে যে পানি জমে থাকে বর্ষাকালে, সেটাই কিন্তু এখন এই মশার এই যে পপুলেশন বাড়াচ্ছে। এখানে যেটা আপনার মূল যে প্রশ্নটা ছিল যে অ্যাপ্রোচটা কি হবে, অ্যাপ্রোচটা হবে ইন্টিগ্রেটেড মসকুইটো ম্যানেজমেন্ট সিস্টেম, যে সিস্টেমে সারা বছর এই যে বিভিন্ন প্রজাতির যে মশা, কিউলেক্স কুইনকুই, মানে শুধু অক্টোবরে হয় না, মানে সারা বছর ধরে হচ্ছে, সারা বছর ধরে, তার জন্য একটা ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ থাকবে। সেই অ্যাপ্রোচের মূল উপাদান হচ্ছে যে আপনার একটা সারা বছর ব্যাপী একটা সার্ভেলেন্স প্রোগ্রাম, নিরীক্ষা, অর্থাৎ মশা কোন অঞ্চলে কখন বেশি বাড়ছে সেই অনুসারে যাতে অ্যাকশন নেওয়া যায়। তারপরে হচ্ছে কি যে মশা কিন্তু একটা আপনার জলজ প্রাণী, এটা কিন্তু অনেকেই ভুলে যায়। মশা
পানিতে জন্মায়, যেমন কিউলেক্স মশা জন্মায় ড্রেনে, আবদ্ধ ড্রেনে কিংবা ডোবা নালায়, যেখানে পানি পচে গেছে, যেখানে অর্গানিক পলিউশন খুব বেশি, সেখানে কিউলেক্স কুইনকি ফ্যাসিয়াটাস মশাটাই সবচেয়ে বেশি জন্মায়। কিন্তু এডিস মশাটা হচ্ছে মসকিটো, এটা কন্টেনার ব্রিডার, যেখানে যেখানে আর্টিফিশিয়াল যেসব রিসেপ্টাকলস তৈরি হয়েছে, যেমন আপনার যে রাস্তার কথা বলা হলো, গাছের খোরল কিংবা টবের মধ্যে হলো, তারপরে আপনার ছাদে হয়তো আপনার একটা কাটা ড্রাম পড়ে আছে, সেখানে পানি জমছে, সেখানে লক্ষ লক্ষ এডিস মশা জন্মে যেতে পারে। অথবা অনেকে বাড়ি তৈরি করে যে সিমেন্টের একটা ট্যাঙ্ক করে ইটকে ভেজানোর জন্য, ওটা রেখে দেয় অনেক সময়, সেখানে জমে আছে অলক্ষে কোটি কোটি এডিস মশার সেখানে ব্রিড করে যাচ্ছে। সুতরাং এখানে সরকারের ভূমিকাটা হচ্ছে যে পাবলিককে, জনগণকে জানানো, সেখানে আপনার যে ইনফরমেশিয়াল, কমার্শিয়াল প্লাস ইনফরমেশন, এই ধরনের যেটা ওই যে জিটিভিতে অনেক সময় করে, পাবলিককে জানানো যে তোমাদের এই ধরনের বসা হতে পারে, এই ধরনের ডিজিজ হতে পারে, অ্যাওয়ারনেস সৃষ্টি করা। অ্যাওয়ারনেসটা খুব একটা সৃষ্টি হচ্ছে না, তারা কয়েকটা সৃষ্টি হচ্ছে না। এটা কি ধরনের আরো বাড়ানো যেতে পারে বলে আপনি কি মনে করেন? যেমন আমরা সরকারি সিটি কর্পোরেশন তো কাজ করে যাচ্ছে, সিটি কর্পোরেশন খুব একটা করছে তা না, সিটি কর্পোরেশনের এখানে বড় ধরনের আমি এখানে এখন দায়িত্ব হলো সিটি কর্পোরেশনের, কিন্তু এইটা হলো একটা ন্যাশনাল রেসপন্সিবিলিটি, ডেলিগেটেড স্থানীয় সরকার সিটি কর্পোরেশনকে। আবার সিটি কর্পোরেশনই কাজটা করুক, কিন্তু আমার মনে হয় এই বোথ সার্ভেলেন্স আর যে রেসপন্স, যেটা একটা রেসপন্স, এই দুটো একটু আউটসোর্স করা দায়িত্ব। আমার মনে হয় সিটি কর্পোরেশনগুলোর হয়তো ঢাকার নর্থ সাউথের হয়তো হতে পারে, ওদের ক্যাপাসিটি নাই, সেজন্য এইটা আউটসোর্স করে দেওয়া যেতে পারে প্রাইভেট সেক্টরকে, ইউনিভার্সিটিজদেরকে। ঢাকা শহরের কথা বাদ দিলাম, দেশের অন্যান্য অঞ্চলে ইউনিয়ন পরিষদ আছে না, ইউনিয়ন পরিষদ আমি বলছি না, এইগুলো তো আছে। এখন আমাদের ঢাকা শহরকে নিয়ে শুরু করলে আউটসোর্স করতে হবে প্রাইভেট সেক্টরকে বা রিসার্চ অর্গানাইজেশন বা ইউনিভার্সিটিজ, যেখানে এন্টোমোলজি পড়ানো হয় বা জুওলজি পড়ানো হয়, প্রাইভেট সেক্টর অর্গানাইজেশন যারা এই কাজ করছে। কিন্তু এখন প্রিন্সিপাল এটা হলো মশা, এবং মশা ব্রিড করে পানিতে। এটা মানুষকে যেমন একটা গভর্নমেন্টের সচেতনতা, সেটা একটা দিক আছে, কিন্তু সার্ভেলেন্স অ্যান্ড রেসপন্স সেটা আমার মনে হয় এইটা যদি আউটসোর্সিং করে প্রাইভেট সেক্টরকে দিলে, আর তারপরে প্রাইভেট সেক্টর রিমেইনস অ্যাকাউন্টেবল, এইটা করলে আমার মনে হয় একটা এফেক্টিভ। আর আমার মনে হয় ট্রায়াল বেসিসে পাইলট কিছু ঢাকাতেই শুরু করতে পারি, এই যে এইটা আউটসোর্স করার প্রোগ্রাম। ডক্টর মঞ্জুর, আপনি কি মনে করেন? আমি যেটা প্রাইভেট সোর্স তো অনেক ব্যাপার আছে যেটা জনসাধারণ বা অনেক অর্গানাইজেশন করতে পারে না, হিউজ অ্যামাউন্ট অনেক ব্যাপার আছে, যন্ত্রপাতির ব্যাপার আছে যেটা সরকারে একমাত্র করতে পারে। তা আউটসোর্সিং গেলে এটা কি ধরনের সহায়তা সরকারে হতে পারে? কি ধরনের? যে আপনি দেখুন যে এখানে কিন্তু যথেষ্ট টেকনিক্যাল ইনফরমেশনের দরকার আছে। যেমন আপনার অনেকেই আছে যে যারা মসকিটো কন্ট্রোলের সাথে জড়িত, তারা হয়তো কিউলেক্স মশা, এডিস মশা পার্থক্যই বুঝবে না, এবং এদের যে বিহেভিয়ার প্যাটার্ন, কিউলেক্স মশা আপনার রাতে কামড়ায়, এডিস মশা দিনের বেলা কামড়ায়, এডিস মশার ব্রিডিং সাইটও আলাদা, হ্যাবিটেট আলাদা। এই যে টেকনিক্যাল নলেজটা এবং কোন ধরনের ইন্টারভেনশন দরকার, কি করলে এটাকে সবচেয়ে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি ওয়েতে আপনার একটা লেভেলে রাখা যাবে, যাতে তারা কোন রকম সংক্রমণ ঘটাতে পারবে না কিংবা কোন রকমের ক্ষতি করতে পারবে না, ইট ইজ এ টেকনিক্যাল জব। এই কাজগুলি কিন্তু সিটি কর্পোরেশন করতেছে, সাধারণত দেখা যাচ্ছে মেডিকেল ডক্টর দ্বারা। মেডিকেল ডক্টররা এ বিষয়ে তাদের প্রাতিষ্ঠানিক কিংবা ব্যবহারিক কোনো নলেজ নাই, এটা আমি জোর দিয়েই বলতে পারি, কিন্তু তাদের উপরে দায়িত্বটা এসে যায়, যার ফলেই কিন্তু এই হজবরল হয়ে যাচ্ছে। এখন ঢাকা সিটি কর্পোরেশনে যেটা করতে পারে, দুই সিটি কর্পোরেশনে, যে ঢাকা কিন্তু বিভিন্ন অঞ্চলে সেখানে কমিউনিটি গড়ে উঠেছে, কিন্তু যেমন গুলশান সোসাইটি, বনানী সোসাইটি বলুন, ডিওএসএস সোসাইটি, এই সোসাইটি কিন্তু কিছু কিছু রেসপন্সিবিলিটি নিজেরাই নিয়ে নিছে। কেউ কেউ আপনার রাস্তা ক্লিন রাখতেছে, কেউ তারা বেশ শক্তিশালী এবং অর্থনৈতিকভাবেও শক্তিশালী অর্গানাইজেশন, যেমন নিকেতন সোসাইটি আপনার অর্গানাইজেশন কাজ করছে। সেই সব সোসাইটিকে এম্পাওয়ার করা যায়, এম্পাওয়ার করার
টেকনিক্যাল ইনফরমেশন তাদেরকে দেওয়া যায়, তাদেরকে বলা যায় যে তোমরা 2-4 জন লোক আমাদেরকে পাঠাও, আমরা তাদেরকে ট্রেনিং দিয়ে দেবো। ট্রেনিং যে আধুনিক উপায়, এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি উপায়, ইন্টিগ্রেটেড মসকিউটো ম্যানেজমেন্ট পদ্ধতি ফলো করে কিভাবে মশা এবং অন্যান্য কীটপতঙ্গ, শুধু যে মশাই একমাত্র সমস্যা তা তো না, আপনার মাছিও তো প্রচুর করে, তারপরে আপনার টিক্স আছে, তারপরে আপনার ধরুন ম্যামাল, অন্যান্য কীটপতঙ্গ আছে, এগুলি কিভাবে দমন করা যায় সে বিষয়ে কিন্তু তাদেরকে সিটি কর্পোরেশন একটা ট্রেনিং দিয়ে দিতে পারে। এই ট্রেনিংটাই আউটসোর্সিং করা যায়, কিন্তু আপনি এক্সপার্ট নিয়ে এসে বসাইলেন, তারা আসলো এবং কি ইনসেক্টিসাইড কিনবে, তারা যখন বিভিন্ন সোসাইটি তাদের নিজেদের উদ্যোগেই কিন্তু এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি ইনসেক্টিসাইড কিংবা যন্ত্রপাতি বা আদার কন্ট্রোল মেজার নিতে পারে। এখানে আরেকটা কথা আছে, প্রায়শই বলা হতো যে ঢাকায় যখন মশার সংখ্যা বেড়ে যেত তখন বলা হতো কি গ্রামের থেকে মশা ঢাকায় আসে, এই কথা বলে কিন্তু একটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হতো। গ্রামের মশা কি কারণে ঢাকায় আসবে? গ্রামের মশা, ঢাকার মশা ঢাকায় আছে। এবং দেখেন আপনি যে এডিস মশা যেখানে এমার্স করে, যেখানে ব্রিড করে, তারা 100 মিটারের মধ্যেই মোস্টলি তারা ঘোরাফেরা করে, ওইখানেই তাদের জীবন অবসান ঘটে, কিন্তু ট্রান্সপোর্টেড হয়ে যেতে পারে এক জায়গা থেকে আরেক জায়গা, সেটার পরিমাণ কিন্তু কম। কিউলেক্স মশা, সে আপনার যদি বনানীর কিউলেক্স মশা কি কারণে আপনার উত্তরা যায় আর একটা মানুষের ব্লাড নিয়ে আবার সে বনানীতে ফিরে আসবে, এটার কোনো মানেও নাই। সুতরাং মশা এক একটা কমিউনিটি ওয়াইজ, গুলশান সোসাইটি যদি মশা দমন করতে চায়, নিজস্ব টেকনিক্যাল এক্সপার্টিস দিয়া যন্ত্রপাতি কিনে এবং ইনসেক্টিসাইড কিনে এবং অন্যান্য এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি কন্ট্রোল মেজার নিয়ে যদি করতে চায় এবং তারা তাদের এলাকাকে কন্ট্রোল করতে পারে, বনানী সোসাইটিও পারে, আপনার ডিওএসএসও পারে, লিখিতও পারে, দায়িত্ব নিয়ে কাজ করার জন্য। কিন্তু তাদেরকে ইনফরমেশন গুলি দিতে হবে, তাদেরকে সেই দায়িত্ব দিতে হবে এবং একটা প্রশিক্ষণ ব্যবস্থা সিটি কর্পোরেশন করতে পারে এক্সপার্টদেরকে নিয়ে। এখানে আমি খালি একটা জিনিস যোগ করতে চাই যে মঞ্জুর যেটা বলুক, ওই কমিউনিটি বেসড অর্গানাইজেশন সিবিওস তারা কোথায় আছে? আমরা দেখতে পাই গুলশানে আছে, বাড়িধারায় আছে, বনানীতে আছে, নিকেতনে আছে, যেখানে স্বচ্ছল লোক বাস করে। এখন অনেক জায়গা আছে ঢাকায় যেখানে এই ধরনের সিবিও নাই, কমিউনিটি বেসড অর্গানাইজেশন নাই, সেখানে আমাদের বোধহয় গঠন করা দরকার আর প্রশিক্ষণ দেওয়া দরকার। আর আমার আরেকটাও হলো, আর এই যে আরেকটা জিনিস যেটা এখানে স্প্রেইং যেটা আর ফগিং বা সেটা বিভিন্ন সময়, সেটার ব্যাপারেও মনে হয় প্রাইভেট সেক্টরের ইনভলভমেন্ট দরকার। আর যেটা মানে এইখানে আর যে সার্ভেলেন্সটাও একটা কোনো রিসার্চ অর্গানাইজেশন বা এদেরকে দায়িত্ব দেওয়া দরকার। এইটা একটা ন্যাশনাল প্রোগ্রাম হওয়া দরকার যেখানে গভর্নমেন্ট সুপারভাইজড, কিন্তু এখানে অনেক অ্যাক্টার্স আর বিভিন্ন স্টেক হোল্ডারদের প্রতিনিধিদেরকে নিয়ে যদি ওটার একটা ওদের ম্যানেজমেন্ট করা যায়, তাহলে আই থিঙ্ক উই ক্যান গেট দ্য বেস্ট রেজাল্টস। ধন্যবাদ। আমি আরেকটি প্রশ্ন ডক্টর মঞ্জুর আপনার কাছে, যে আমরা কথা বলছি যখন যে এই কীটবাহিত রোগ হচ্ছে, রোগগুলোকে নিরাময় করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে, তো এইটা সাধারণভাবে সরকারের রেগুলেট করতে পারেন, রেগুলেটরি বডি হিসেবে কাজ করতে পারেন। এবং যেমন আমরা সিটি কর্পোরেশন দেখেছি যে তারা মশা নিধনের জন্য বিভিন্ন সময় স্প্রে মানে ব্যবহার করছে। অনেক সময় কিছু কিছু অভিযোগ আসে যে স্প্রেগুলো ঠিক না, অমুক না তমুক না, বিভিন্ন রকম আর কি। যাক আমরা কিন্তু এটা সাধারণভাবে এটা ওই পত্রিকা বা ইলেকট্রনিক দেখে থাকছি। তো সেই প্রেক্ষাপটে জনগণকে সাথে নিয়ে এই যে এই কার্যক্রমগুলো যদি করা যেতে পারে, তাহলে কি ধরনের আমরা ফলো পেতে পারি বলে আপনি মনে করছেন? যেমন আপনি পেস্ট কন্ট্রোল নিয়ে কাজ করছেন, সেফ হয়ে কাজ করছেন, তো এই ব্যাপারে তো অনেক জনগণ অবহিত নয়, তো তাদেরকে এই বিশেষ করে আমি যে বলছি জিকা ভাইরাসের কথা বলছি, জিকা ভাইরাস অনেকে অবহিত নন। আজকে হয়তো অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনি কিছু একটা আনতে পারলেন। তো এইটা ইন ওভারঅল আমি যদি একটা প্রশ্ন আপনার কাছে রাখি, যে এই সব বিষয়ে কার্যক্রম এমনভাবে গ্রহণ করতে হবে যেটাতে আমরা আমাদের ফলটা পাইতে পারি এবং সাধারণ জনগণ উপকৃত হয়, কিভাবে করতে পারি? আপনার কথাটা বেশ গুরুত্বপূর্ণ এই কারণে যে আমাদের আলোচনা থেকে মনে হতে পারে যে মশা মনে হয় শুধুমাত্র ঢাকা সিটি কর্পোরেশন, ঢাকা সিটির ব্যাপারে অ্যাকচুয়ালি যে সারা বাংলাদেশেই কিন্তু আরবানাইজেশন হচ্ছে। আরবানাইজেশনের ফলে এই যে আপনি যেমন মনে করেন এডিস মশাটা একটা আরবান মশা,
এবং এটা কন্টেইনার ব্রিডার মশা। মানুষের জীবনযাত্রা যতই উন্নত হবে ততই এই ধরনের মশাবাহিত রোগের সংখ্যাও বাড়বে, রোগীর সংখ্যাও বাড়বে। এখন এই কার্যক্রমটা ছড়ানো ছিটানো আছে, কিছুটা আছে হেলথ ডিপার্টমেন্টের আন্ডারে, তাদের ডিজিজ কন্ট্রোল যে ডিভিশন আছে তার আন্ডারে, তারাও কিন্তু বেশ কিছু কাজকর্ম করে। বাকি কাজটা, মসকিটো কন্ট্রোলের বাকি কাজটা আরবান অঞ্চলে সিটি কর্পোরেশনের হাতে রয়ে গেছে। কিন্তু এই কিছু কিছু যেমন ইউনিয়ন কাউন্সিল এলাকা কিংবা উপজেলা এলাকা, তাদের কার্যক্রম কিন্তু খুবই সীমাবদ্ধ। সৈয়দ মারুফ হোসেন সাহেব যেটা বললেন যে একটা ন্যাশনাল বডি থাকা দরকার যাতে একটা ইউনিফর্ম নীতিমালা করা যায়, সে ধরনের কিন্তু একটা অর্গানাইজেশন, তারা যেমন পলিসি গাইডেন্স, যেমন WHO সারা ওয়ার্ল্ডের জন্য। স্বাস্থ্য ক্ষেত্রে তো অবশ্যই পলিসি আছে, এটার আন্ডারে করা যায় কিনা, এটা আপনার কি মনে হয়? স্বাস্থ্যক্ষেত্রে যে পলিসিটা আছে সে পলিসি কিন্তু ইমপ্লিমেন্টেশনে তাদের কোনো ক্ষমতা নাই। স্বাস্থ্য ডিপার্টমেন্ট কখনোই সিটিতে যে স্প্রে করতে পারবে না, সিটিতে যে মসকিটো কন্ট্রোলের কর্মকাণ্ড তারা কিন্তু করার মতো তাদের সেই ম্যান্ডেটও নাই, সেই ম্যান পাওয়ারও নাই। আর এখানে যোগ করি, আর আমাদের যে আরেকটা যে জিনিস নাই সেটা হলো আমাদের একটা ন্যাশনাল ভেক্টর পলিসি, ন্যাশনাল ভেক্টর বর্ন ডিজিজ পলিসি। এই যে আমাদের একটা ন্যাশনাল পলিসি দরকার, এই পলিসি থাকলে প্রত্যেকের দায়িত্ব সেখানে উইল বি স্পেলড আউট, জানবে কার কি দায়িত্ব আছে। আর এইখানে একটা বডি যে মানুষকে সচেতন করবে, এইখানে কোঅর্ডিনেশন local government ministries and local bodies and community based organizations, এলাকা ভিত্তিক যে সংগঠনগুলো আছে তাদের, হেলথ মিনিস্ট্রি অবশ্যই থাকবে, পাবলিক হেলথ, এটা পাবলিক হেলথ ইস্যু। আর এখানে একটা এডুকেশনাল ব্যাপার আছে আর ইনফরমেশনের ব্যাপার আছে। সেই জন্য যারা মিডিয়ার যারা এই দেশের এডুকেশনের দায়িত্বে যারা আছেন তাদের, এবং যারা মিডিয়াকে নিয়ন্ত্রণ করেন তাদেরও একটা ভূমিকা আছে। আমার মনে হয় দরকার হলো একটা সম্মিলিত একটা সমন্বয় between all the organizations and all the involved bodies, আর একটা পলিসি যেখানে সবাই অংশগ্রহণ করতে পারে। আপনি কিছু বলছিলেন ডক্টর মঞ্জুর, আমি সর্বশেষ আমি প্রশ্নটা করছিলাম যে মানে সমন্বয়হীনতা রয়েছে কিনা, যদি না হয়ে থাকে কি ধরনের, বা হয়ে থাকে তাহলে এটা কিভাবে সমন্বয়হীনতা? যেমন ধরুন আপনার ডিজিজ ওরিয়েন্টেড কিন্তু পলিসি আছে, যেমন ডেঙ্গুর একটা ন্যাশনাল পলিসি আছে, ম্যালেরিয়ারও ন্যাশনাল পলিসি আছে, কিন্তু ওভারঅল যে ভেক্টর বর্ন ডিজিজ এর ভেক্টর কন্ট্রোলের ব্যাপারটাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। রোগ তো আপনার হচ্ছে ভেক্টরের জন্য, ভেক্টর কন্ট্রোলের ব্যাপারে ওভারঅল একটা যদি বডি থাকে, সেটা হেলথ মিনিস্ট্রির আন্ডারে হতে পারে, এলজিডি আন্ডারেও হতে পারে, ইভেন কোন একটা ইউনিভার্সিটির আন্ডারও দেওয়া যায়। যেমন আমেরিকায় যে ইউনিভার্সিটিগুলি কিন্তু এগ্রিকালচার এবং পেস্টিসাইড এসব বিষয় তারা গবেষণা, হ্যাঁ, এবং তাদের আন্ডারও দিয়ে দেওয়া যায়। যে একটা ইউনিভার্সিটিকে দায়িত্ব দেওয়া হলো যে তোমরা এটাকে সারা বাংলাদেশ ব্যাপী এই ভেক্টর কন্ট্রোলের ব্যাপারটাকে তোমরা পলিসি করো, তোমরা রিসার্চ করো, R&D করো এবং তোমরা ইমপ্লিমেন্টও করো। এটা এমন কোনো ব্যাপার না। তাহলে দেখা যাবে কি আমাদের একটা সমন্বয়তা আসবে এবং এটাকে অনেকটা ইমপ্রুভ করা যাবে। কারণ এই ভেক্টর বর্ন ডিজিজগুলি এবং ভেক্টর পপুলেশন বাড়ার সম্ভাবনা, গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, আরবানাইজেশন হচ্ছে, মানুষের জীবনযাত্রার মান বাড়তেছে, মানুষ আগের থেকে অনেক বেশি কন্টেইনার ইউজ করে এবং সেই কন্টেইনার গুলি ফেলে দিচ্ছে। অর্থাৎ এই যে ব্রিডিং সাইটগুলি, বাট সচেতনতা বাড়ছে বলে আমরা মনে করছি। সচেতনতা আগে যেমন ছিল, মাঝে যেমন ছিল, আগে সেই সচেতনতা নাই। এই যে ড্রেনগুলি যে করা হলো, এই যে ড্রেনগুলি যেভাবে তারা করতেছে, এটা যে ভেক্টর ব্রিডিং এর। ধন্যবাদ। আমাদের অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। এই অনুষ্ঠান আসার জন্য দুজনকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম কীট বাহিত রোগ নিয়ে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে হয়তো বৈদ্যুতিক গোলযোগের জন্য আপনার কিছু অংশ দেখতে পাননি, আমরা দুঃখ প্রকাশ করছি। আর যে আলোচনা হলো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, বেশ কয়েকটি কীট নিয়ে। আমরা আশা করি আমরা সচেতনতা আরো বৃদ্ধি পাবে, আমরা আমাদের সুন্দর ভবিষ্যৎ করতে সক্ষম হব। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি অনুষ্ঠান থাকার জন্য এবং আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। দেখা হবে আগামী সপ্তাহে। সবাইকে ধন্যবাদ।